আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। আইসে সহিংস ঘটনা তদন্ত করবে না এফবিআই, এজেন্টদের ওপর নজরদারি বন্ধ হয় তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত ভারী বৃষ্টিপাত, ঝড় ও বন্যায় 8 জনের প্রাণহানি, হাজারখানিক ফ্লাইট বাতিল। ষোলো বছর পর ফুটবলের রাজত্ব পুনরুদ্ধারে স্পেনের। যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগাল সহ দেশে দেশে স্পেন সমর্থক প্রবাসী বাংলাদেশিদের উল্লাস। এবং সৌদি আরবের তায়েফে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন, 50টিরও বেশি দেশ অংশ নিলেও বাংলাদেশে অনুপস্থিতিতে হতাশ প্রবাসীরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মকর্তা বা আইস এজেন্টদের সাথে সহিংস সংঘর্ষের ঘটনাগুলো এখন থেকে আর তদন্ত করবে না এফবিআই। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ এই গোপন মেমোর তথ্য উঠে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও বিচার বিভাগ দাবি করেছে নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি। আরও জানাচ্ছেন মীর আমিরুল আলম। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তাদের জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রশাসনের এক অভ্যন্তরীণ নির্দেশনা। নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ এক বার্তায় এফবিআই এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে তারা আর আইস কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের জড়িত থাকার সংঘর্ষের ঘটনাগুলো তদন্ত করবে না। সাধারণত কোনো অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ কিংবা অনিয়মের অভিযোগ উঠলে এফবিআই স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হতো। তবে হঠাৎ করে এফবিআইকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের অধীনস্থ আইস এজেন্টদের উপর নজরদারি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বডি ক্যামেরা না থাকা আইস কর্মকর্তাদের গুলিতে এক সপ্তাহের ব্যবধানে 2 জন অভিবাসী প্রাণ হারান। এর মধ্যে একটি ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানোর দাবি করে প্রশাসন। কিন্তু ঘটনার পরপরই এফবিআইয়ের তদন্ত বন্ধ করার এমন সিদ্ধান্ত নিরপেক্ষ বিচার পাওয়া নিয়ে তুলে দিয়েছে বড় প্রশ্ন। অবশ্য তথ্য প্রকাশ্যে আসতেই এক যৌথ বিবৃতি দিয়ে বিতর্কের আগুন নেভানোর চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তাদের দাবি এফবিআইয়ের তদন্ত নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি এবং তারা আগের নিয়মেই সরকারি কর্মকর্তাদের সাথে জড়িত সংঘর্ষের ঘটনাগুলো তদন্ত চালিয়ে যাবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত রয়েছে প্রকৃতি এবং আবহাওয়ার চরম রূপ। ভারী বৃষ্টিপাত, ধ্বংসাত্মক ঝড় এবং আকস্মিক বন্যায় দেশটিতে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। একই সাথে নর্থ ক্যারোলাইনা থেকে শুরু করে সাউথ ওয়েস্ট পর্যন্ত নতুন করে ভয়াবহ প্লাবনের আশঙ্কা রয়েছে। 1000-এরও বেশি ফ্লাইট বাতিল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টটি। কোথাও থমকে গেছে গাড়ি, কোথাও আবার চোখের সামনে ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক বসতবাড়ি। প্রকৃতির এই নির্মম আচরণের মুখোমুখি এখন পুরো যুক্তরাষ্ট্র। সাউদার্ন ভার্জিনিয়া থেকে শুরু হয়ে নর্দার্ন জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সাথে তাণ্ডব চালাচ্ছে তীব্র বজ্রঝড়। নিউ ইয়র্কের প্রধান সড়কগুলো ইতিমধ্যে সাগরের রূপ নেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিরূপ আবহাওয়ার কারণে রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে 1000-এরও বেশি বিমান উড্ডয়ন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ডাকোটা, ওয়েস্টার্ন মিনেসোটা ও সাউথ ওয়েস্টে প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে ওই অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা হওয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক এই আকস্মিক বন্যায় ইউটা, অ্যারিজোনা ও টেক্সাসে অন্তত 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ইউটার এক জাতীয় উদ্যানে পরিবারসহ ঘুরতে গিয়ে পাহাড়ি ঢালে ভেসে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা, তার স্ত্রী ও 3 সন্তান। একদিকে যখন থই থই পানি, ঠিক তখনই আমেরিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হানা দিয়েছে তীব্র তাপদাহ। কানসাস সহ বেশ কিছু স্টেটে তাপমাত্রা অনুভূত হচ্ছে 100 থেকে 110 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে সেখানে তৈরি হতে পারে স্বাস্থ্য ঝুঁকি। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ুর এই বিরূপ প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। সিটি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে এখন পর্যন্ত অন্তত 74 জনের দেহে এই রোগ শনাক্ত হয়েছে এবং 8 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাতাসের প্রসেস করা পানি কণা কিংবা দূষিত পানি পানের মাধ্যমে ফুসফুসে লিজিওনেলা ব্যাকটেরিয়া প্রবেশের ফলেই এই মারাত্মক নিউমোনিয়া রোগ সৃষ্টি হয়। সাধারণ উষ্ণ পানি কিংবা ভবনের কুলিং টাওয়ার ও ওয়াটার সাপ্লাইয়ে এই ব্যাকটেরিয়া জন্মে থাকে। স্বাস্থ্য কর্মকর্তারা অধিবাসীদের ফ্লুর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বেশিরভাগ রোগী সুস্থ হন, তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ব্রঙ্কসে একটি সড়কের নাম তার নামে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সাউন্ড ভিউ এলাকায় ইস্ট 172তম স্ট্রিট ও বিচ এভিনিউর সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, স্বজন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিস, সহকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন। কমিশনার টিস বলেন, দিদারুল ইসলাম শুধু একজন সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্বামী, পিতা ও কমিউনিটির আদর্শ সদস্য। তার নাম এখন নিউ ইয়র্কের ইতিহাসের স্থায়ী অংশ হয়ে থাকবে। দিদারুল ইসলাম 2025 সালের 28শে জুলাই ম্যানহাটনের 345 পার্ক এভিনিউ ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করে বন্দুকধারী সেন্ট ডেভন তামুরার গুলিতে নিহত হন। হামলায় মোট 4 জন নিরীহ মানুষ নিহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করে। তদন্তে জানা যায় সে ন্যাশনাল ফুটবল লিগ NFL-কে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল এবং দীর্ঘদিন ধরে ক্রনিক ট্রমাটিক এনসেফেলোপ্যাথি রোগে আক্রান্ত হয় বিশ্বাস পোষণ করছিল, যা পরে ময়নাতদন্তে নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্রে 2টি আলাদা জায়গায় নাইট ক্লাব এবং বিনোদন এলাকায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে অন্তত 19 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে অ্যারিজোনার টুকসন শহরে একটি ব্যস্ত বিনোদন এলাকায় এক বন্দুকধারী গুলি চালালে 9 জন গুরুতর আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়। প্রাথমিক তদন্তে দুই পক্ষের সংঘর্ষ থেকে এই ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একই রাতে মিনেসোটার মিনিয়াপলিসের একটি নাইট ক্লাবের বাইরে অনাকাঙ্ক্ষিত গোলাগুলিতে আরও 9 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজের 3 সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক নারীর বিচার শুরু হয়েছে। অভিযুক্ত আইনজীবী দাবি করেছেন, ঘটনার সময় তিনি এমন গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছিলেন যে তাকে ফৌজদারি দায়ে দোষী হিসাবে গণ্য করা উচিত নয়। অভিযুক্ত নারীর বিরুদ্ধে 2023 সালের জানুয়ারিতে তার 3 সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে। পরে তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং মানসিক অসুস্থতার ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে প্রসিকিউশন বলছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং অভিযুক্ত তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ছিলেন। মামলাটি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিচার কাজ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ
ফাইনাল ম্যাচ উপভোগে নিউ ইয়র্কে ওয়াচ পার্টির আয়োজন করে আর্জেন্টিনার সমর্থকরা। তবে ফাইনালে প্রত্যাশিত ছন্দে খেলতে না পারায় হতাশ আর্জেন্টিনা ভক্তরা। অন্যদিকে শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্পেনের সমর্থকরা। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন তানভীর আহমেদ। নিউ ইয়র্কের ম্যানহাটনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাডসন ইয়ার্ডস ও টাইমস স্কোয়ার সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন ফুটবল প্রেমীরা। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও ছিল বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসব মুখর পরিবেশ। কমিউনিটি অ্যাক্টিভিস্টদের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে খেলা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহনেওয়াজ ও তার প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ওয়াচ পার্টির আয়োজন করা হয়। একই সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন 100-রও বেশি দর্শক। এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আসছেন আমাদের সাথে। এছাড়া ডেমোক্রেটিক নেতা অ্যাটর্নি মঈন চৌধুরীর উদ্যোগেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিশ্বকাপের উন্মাদনায় মাতেন নানা বয়সী মানুষ। আমরা চাই সম্প্রীতি, ফুটবল খেলার মাধ্যমে আমরা পুরা কমিউনিটি ঐক্যবদ্ধ থাকতে পারবো, বিশ্ব ঐক্যবদ্ধ থাকবো, এটা আমাদের প্রত্যাশা। তবে ফাইনালে নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিতে না পারায় হতাশ আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে মনটা একটু খারাপ, তবে স্পেন জিতে ভালো লাগছে, কারণ ওরা সুন্দর খেলছে, ওরা বিশ্বকাপ পাওয়া এটা ডিজার্ভ। আর্জেন্টিনার উপরে চাপ ছিল, ভীষণ চাপ ছিল, যার কারণে তার মনোবল ভেঙে গেছিল, এই হলো ব্যাপারটা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্পেনের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা। তানভীর আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন স্পেন 16 বছর পর উদ্ধার করল ট্রফি। খেলা দেখে শুরু থেকেই স্পেনের জয়ে নিউ জার্সি আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ উল্লাসের কমতি ছিল না, জানাচ্ছেন সুব্রত চৌধুরী। লা ফুয়েন্তের স্পেন যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ল স্পেন। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা। আজকের খেলা আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমরা ভীষণ দুঃখিত। আর্জেন্টিনার পরাজয়ে আমরা খুব হতাশ। আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমরা অত্যন্ত দুঃখিত। দ্বিতীয়বারের মতো স্পেন এবারও আমাদেরকে সুন্দর খেলা উপহার দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। বাংলাদেশ সাউথ জার্সির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর্জেন্টিনা জিততে পারেনি, তার জন্য কষ্ট নেই, কারণ এতদূর পর্যন্ত আর্জেন্টিনা এসেছে, এটা আমাদের অনেক চাওয়া। স্পেনের সমর্থকরা আশা প্রকাশ করেন স্পেনের এই জয়যাত্রা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে এবং আগামী বিশ্বকাপও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে দলটি। স্পেন বিশ্ব ফুটবলের নতুন রাজা হওয়ায় তাদের সমর্থকরা দারুণ খুশি। তারা অপেক্ষা করবেন পরবর্তী 4টি বছরের জন্য এবং আশায় বুক বাঁধবেন আগামী বিশ্বকাপও স্পেন আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমি, এই স্লোগানকে সামনে রেখে 25 ও 26শে জুলাই হতে যাচ্ছে 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল 2026। এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী সহ শীর্ষ নেতারা উৎসবের বিভিন্ন দিক, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, মিশিগানের ওয়ারেন সিটি স্কোয়ারে দুদিনব্যাপী এই বর্ণিল আয়োজনে দেশ ও বিদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। দর্শকদের জন্য থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। বাংলাদেশ আমেরিকান এই সবচেয়ে বড় জনসমাগমে বাঙালিয়ানা ছড়িয়ে দিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে 25 এবং 26 তারিখ সিটি অফ ওয়ারেনের সামনে। এতে সঙ্গীত পরিবেশন করবেন দিলশাদ নাহার, কণা, বাউল কালামিয়া, মুজা, অনিকরাজ, অপুর রহমান সহ স্থানীয় নর্থ আমেরিকা এবং মিশিগানের শিল্পীবৃন্দ। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। 16 বছরের অপেক্ষার অবসান,
2010 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পর 2026 সালে এসে আবারও বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করল ইউরোপের পরাশক্তি স্পেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই স্পেনের মাদ্রিদ বা বার্সেলোনা তো বটেই, আনন্দের জোয়ারে ভেসে গেছে প্রতিবেশী দেশ পর্তুগালও। প্রিয় দর্শক, বিস্তারিত পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের রিপোর্টে। ফুটবল মাঠে স্পেন পর্তুগালের শত্রুতা থাকলেও গতকালকে রাতের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্পেনের এই ঐতিহাসিক জয়ের উৎসবে মেতে উঠেছে পর্তুগালে বসবাসরত এবং পর্তুগালে ঘুরতে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল ভক্তরা। রাজধানী লিসবনের পাসাদো কমার্শিয়াল থেকে শুরু করে অলিগলি সবখানে ছিল লাল হলুদ জার্সির আধিপত্য। পর্তুগালে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা এবং হাজারো ফুটবল প্রেমীরা গতকাল রাতে এক হয়েছিল স্পেনের এই পতাকার নিচে। খেলার প্রথমার্ধ থেকে টান টান উত্তেজনা বিরাজ করছিল রাজধানী লিসবনের স্পোর্টস বারগুলোতে। আক্রমণ আর পাল্টা আক্রমে রোমাঞ্চকর ম্যাচটি যখন স্পেনের পক্ষে রায় হলো, তেমনি বাঁধভাঙা উল্লাসে ফেটে উঠল চারপাশ। ফার্সি, জার্মানি, ইটালিয়ান এমনকি এশিয়ান দেশ থেকে আসা হাজারো ফুটবল প্রেমীরা কাঁধে কাঁধ মিলিয়ে গেয়ে উঠল স্পেনের বিজয়ের গান। কেউ আবার ওড়াতে থাকলো স্পেনের জাতীয় পতাকা। রাত গড়িয়ে ভোর হলেও পর্তুগালের রাজপথে ভক্তদের জয়ের ধ্বনি থামেনি। ফুটবল প্রেমীদের জন্য এই রাত শুধু একটি বিশ্বকাপ জয়ের রাত ছিল না, এটি ছিল ফুটবলের প্রতি নির্ঘাত ভালোবাসার উদযাপন। দীর্ঘ 16 বছর পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল ইউরোপের দেশ স্পেন। খেলা দেখতে আসা ফুটবল ফ্যানরা এখানে আনন্দ পেতেছেন এই স্পেনের বিশ্বকাপ জয়ে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি কানাডায়। কানাডার টরন্টোতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি এক ছাদের নিচে উপভোগ করেছেন হাজারো বাংলাদেশি। বিশাল ডিজিটাল প্রজেক্টরে চোখ রেখে গ্যালারির মতো গর্জে ওঠা উল্লাস আর করতালিতে পার্কের সবুজ প্রান্তর রূপ নেয় এক টুকরো রঙিন বাংলাদেশে। টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। বোঝার উপায় নাই এটা বাংলাদেশ না কানাডা। মনে হচ্ছে আমার পিছনে কোনো রাজনৈতিক জনসভা চলছে। বাংলাদেশের কোন মাঠে কোন বড় রাজনৈতিক নেতার জনসভায় এসেছেন অসংখ্য মানুষ, তারা গভীর মনোযোগ দিয়ে বসে আছেন। কিন্তু এটা কানাডার টরন্টো শহরের থমসন পার্কে বাংলাদেশিরা বসেছেন আর্জেন্টিনা স্পেনের বিশ্বকাপ ফাইনাল খেলা দেখে। খেলাটা খুবই এনজয় করছি, আর আমরা তো সব সিলেটি এখানে দেখতেছি, আরো ভালো লাগতেছে। আমি আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিতে চাই যেখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর এটা একটা আসলে একটা ঈদের মতো আর কি, এখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে যে ওয়ার্ল্ড কাপের একটা ফাইনাল খেলা উপভোগ করা, তো দিস ইজ অ্যামেজিং, ইউ নো। এটা আসছে এইভাবে, আমাদের 19 তারিখের আগে থেকে ইয়ে করা ছিল, আর বিশ্বকাপটা পরেও গেছে 19 তারিখে। এই জন্য আমি চিন্তা করলাম যারা পিকনিক উপভোগ করবে তারা খেলা উপভোগ করুক, এইভাবেই আয়োজনটা আসলে শুরু হয়েছে। হাজার হাজার মানুষ এক হয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছেন, এনজয় করেছেন। দুই পক্ষেরই সাপোর্টার থাকলেও মূলত আর্জেন্টিনার সাপোর্টাররাই বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতি মুহূর্তে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব সুইজারল্যান্ডের দিকে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে জুলাই শহীদ দিবস পালন করেছে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোভান জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শামীম, জেনেভা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম এবং অন্যরা উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতেই এই বিশেষ স্মরণসভার আয়োজন। সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শফিক তুহিন, চ্যানেল আই, জেনেভা, সুইজারল্যান্ড। এবারে দৃষ্টি দেব ইটালির দিকে। ইতালিতে রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। আলোচনা সভায় বক্তারা জুলাই গণআন্দোলনের প্রেক্ষাপট এবং আন্দোলন সফল করতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষের সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাকিবুল হক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বক্তব্য দেন ইটালি বিএনপি সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজি আমিনুর রহমান সালাম, প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির, সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলম খোকন সহ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের উত্তেজনার পারদ যেমন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম। হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থার কারণে সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। নতুন করে সৃষ্টি হতে পারে জ্বালানি সংকট। রিপোর্টে আরও জানাচ্ছেন মুশরাত শৈলী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনায় বিশ্ব বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট ও উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% বেড়ে ব্যারেল প্রতি $90.19 পৌঁছেছে। গত সপ্তাহে ব্রেন্টের দাম 15.9% বেড়েছে, যা এপ্রিলের পর সর্বোচ্চ সাপ্তাহিক মূল্যবৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 15.5% বেড়ে ব্যারেল প্রতি $84.20 পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত মোট অপরিশোধিত তেলের প্রায় 20%ই পরিবহন করা হয় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই নৌপথে যে কোনো অস্থিরতা বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলছে। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, তারা টানা 9ম রাতের মতো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কার্যকর করছে। যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইন ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী জাহাজ বিস্ফোরণে অচল হয়ে পড়েছে। ইরান আরও জানায়, তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যে অর্ধেকে নেমে এসেছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। মুসরাত শৈলী, চ্যানেল আই। যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ব্রিটিশ রাজকীয় ঐতিহ্য অনুযায়ী রাজার হাত চুম্বন এবং করবর্তমানের মাধ্যমে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের ইতিহাসে গত 1 দশকের মধ্যে 7ম প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে পা রাখলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিট থেকে বিদায় নেওয়ার সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান, তিনি অত্যন্ত গর্বের সাথে বিদায় নিচ্ছেন এবং তার 2 বছরের শাসনামলে ব্রিটেনের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সমতাভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়েছে। এরপর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। প্রিয় দর্শক, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি ভারতে ককরোচ জনতা পার্টি সিজিপির সংসদে চলো অভিযানে যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াদিল্লি রাজপথ। সোমবার নিষেধাজ্ঞা এবং ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কাঁদনে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে আছেন অনশনে থাকা প্রকৌশলী ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তবে তিনি সংসদের অভিযানে শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে যোগ দিতে চেয়ে হাসপাতালকে চিঠি দিয়েছেন। অনশন ভাঙতে কেন্দ্রীয় সরকারকে 3টি শর্ত দিয়েছেন তিনি। এখনও অনশন চালিয়ে যাচ্ছেন সিজিপির সদস্যরা। মূলত মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলনের ডাক দিয়েছিল সিজিপি। সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী পাহাড় পর্বত বেষ্টিত তাইফ শহরটি নিয়ে ইসলামের ইতিহাসেও বর্ণনা রয়েছে।
শহরটিতে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। তাইফ গভর্নরের উদ্যোগে আয়োজিত এই বাণিজ্য মেলায় বিশ্বের 50টিরও বেশি দেশ নিজ নিজ দেশের পণ্য নিয়ে অংশ নিলেও নেয়নি বাংলাদেশের অংশগ্রহণ। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাইফ থেকে আরও জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। সৌদি আরবের অন্যান্য প্রদেশে যখন 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে, সেখানে তাইফের তাপমাত্রা সর্বোচ্চ 15 থেকে 20 ডিগ্রি। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে স্কুল কলেজের সাধারণ ছুটি থাকা, আবহাওয়া অনুকূলে থাকায় বিভিন্ন প্রদেশ থেকে স্থানীয় নাগরিক ছাড়াও বিপুল সংখ্যক বিদেশিরা ভিড় করছেন শহরটিতে। এখানে ইন্টারন্যাশনাল একটা ট্রেড ফেয়ার হচ্ছে বিভিন্ন দেশের, ইন্টারন্যাশনাল কান্ট্রিজ লাইক পাকিস্তান, ইন্ডিয়া, টার্কি, ইয়েমেন। সো বিভিন্ন দেশের স্টল এখানে আছে। আপনার এখানে বিভিন্ন দেশের ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়। কালচারাল প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি। এখানকার ওয়েদারটা খুবই নাইস একটা ওয়েদার, তো যে আসবে এখানে খুবই এনজয় করবে। তাইফের আবহাওয়া ও সৌন্দর্য উপভোগ করতে আসা বিদেশিদের কাছে আরবের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার তুলে ধরা ও শহরটিতে ব্যবসা বাণিজ্য আকৃষ্ট করার লক্ষ্যে তাইফের গভর্নরের উদ্যোগে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা, যেখানে চায়না, আফ্রিকা, পাকিস্তান, ভারত সহ বিশ্বের অর্ধশতাধিক দেশ তাদের ঐতিহ্যবাহী পণ্য আরবদের কাছে তুলে ধরলেও নেই বাংলাদেশের অংশগ্রহণ। অনেক বাংলাদেশ এখানে কাজকর্ম করে নিজস্ব উদ্যোগে, কিন্তু আমাদের নিজস্ব কোনো স্টল নাই। এটা আমাদের একটা দুঃখ মনের মধ্যে। তাইফের এই বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় হতাশার কথা জানিয়েছেন তাইফ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশ বর্তমান সরকারের পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে ওনারা যদি একটি সঠিকভাবে সুন্দরভাবে বাংলাদেশের এই পর্যটন শিল্পগুলাকে বা বাংলাদেশের যে সম্ভাবনাময় খাতগুলো আছে সেটাকে উপস্থাপনের জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ সৌদি আরবে বাণিজ্য মেলাতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে। তাইফের এই বাণিজ্য মেলায় রাষ্ট্রীয়ভাবে এদেশের সরকার যে উদ্যোগটি নিয়েছে, বিভিন্ন দেশ সেখানে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের কোনো স্টল এখানে দেখা যায়নি। এবং এই দেশের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আগামী বাণিজ্য মেলায় যাতে বাংলাদেশের স্টল থাকে এমনটাই দাবি জানিয়েছেন তাইফ প্রবাসী বাংলাদেশিরা। তাইফের বাণিজ্য মেলা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ এবং ওমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে যেতে পারবেন ভিসাধারীরা। তবে সব মিলিয়ে সর্বোচ্চ 90 দিন অবস্থান করা যাবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে ভিসাটি ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই উদ্যোগ সৌদি ভিশন 2030-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের অংশ। প্রিয় দর্শক, সবশেষে আপনাদের নিয়ে যাচ্ছি ওমানে। প্রবাসীদের নানা সমস্যা সমাধানে সবসময় আন্তরিক থাকার কথা জানিয়েছেন ওমানের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম। তিনি বলেন, দায়িত্ব পালনকারী প্রবাসীদের কাছ থেকে যা অর্জন তা আগামীর পথকে সুদৃঢ় করবে। নৌবাহিনী প্রধান নিযুক্ত হয় মাস্কাট বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে বিদায়ী সম্বর্ধনায় অনুষ্ঠানে তিনি কথা বলেন। 23শে জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। অনুষ্ঠানে কমিউনিটি নেতারা রাষ্ট্রদূতের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। দেড় বছরের এই জার্নিটা, আপনাদের সাথে সময় কাটানোটা আমি মনে করি আমার কর্মজীবনের, এমনকি আমার জীবনেরও অত্যন্ত একটি আবেগঘন একটি সময় আমি কাটিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। আইসের সহিংস ঘটনা তদন্ত করবে না এফবিআই, এজেন্টদের ওপর নজরদারি বন্ধ হয়, তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত ভারী বৃষ্টিপাত, ঝড় ও বন্যায় 8 জনের প্রাণহানি, হাজারখানেক ফ্লাইট বাতিল। ষোলো বছর পর ফুটবলের রাজত্ব পুনরুদ্ধার স্পেনের। কানাডা, যুক্তরাষ্ট্র, পর্তুগাল সহ দেশে দেশে স্পেন সমর্থক প্রবাসী বাংলাদেশিদের উল্লাস।
এবং সৌদি আরবের তাইফে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন। 50টিরও বেশি দেশ অংশ নিলেও বাংলাদেশে অনুপস্থিতিতে হতাশ প্রবাসীরা। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।